হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব ইয়ামথাম ভ্যালিতে। আজকে আবার আরও প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি দিতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে যাওয়া যাক। শুরু করছি স্টাইল উইথ টিনাই চ্যানেলের পঞ্চম পর্ব। এর আগের পর্বে তোমাদের 0 পয়েন্টের যে অভিজ্ঞতা তুলে ধরেছিলাম, তার থেকে আজকের এই পর্বে 0 পয়েন্টের থেকে শীতলতা অবশ্যই কম পাবে। সঙ্গে এখানকার হাইটও 0 পয়েন্টের থেকে অবশ্যই কম। তাই আজকের চলার পথে সবুজের এত সমাহার দেখতে পাবে। পথে দুপাশে সবুজে ভরপুর, উপরে মেঘ যেন মাঝে মাঝে পাশে নেমে চলে আসছে। ঘন কুয়াশা মাঝে মাঝে আকাশেও এক এক জায়গায় জোট বেঁধে ভিড় করছে। আহাহাহা, কি অপরূপ দৃশ্য! খানিক বাদে 1200 ফিট উচ্চতায় নেমে এলো আমাদের গাড়ি। এইখানে নামবার পর প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা ভালো করে দেখে থাকো তাহলে আগেই বলেছিলাম যে পরে এখানে নেমে আমরা লাঞ্চ করব। তো সেটাই, লাঞ্চে ভাত অনেকটা কাশ্মীরের গুলমার্গের মতো দেখাচ্ছিল। কোনো দিকে না থেমে আমরা ক্রমশ এগিয়ে চলছিলাম সামনের দিকে, যেখানে পাহাড়ি ঝর্ণার জলধারা বেয়ে নেমে আসা এক জলধারা নদীতে গিয়ে মিশেছে। দূরে উঁচুতে পাহাড়গুলো দেখতে যা অপরূপ সুন্দর লাগছিল, সেটাই একবার চোখ বুলিয়ে নিলাম চারিদিক থেকে। আর অনেক দূর থেকে পতাকার বেশ জোরে বাতাসে বয়ে একটা বেশ তীক্ষ্ণ আওয়াজ কানে ভেসে আসছিল। আমরা যখন ইয়ামথাম ভ্যালিতে পৌঁছই তখন 4টা বাজে। তাই চারিদিক দেখে সন্ধে মনে হলেও তখন চারিদিকে খালি মেঘ কুয়াশার আনাগোনা। অবশেষে জলের ধারে যেতেই চোখে পড়ল সামনে জলটা কি সবুজাভ, ঠিক সেই আগের তিস্তার জল সেবক রোড থেকে যেমন রঙের দেখাতো তেমন। জলের অফুরন্ত স্রোতের আওয়াজ। সেখানে নেমে খানিকটা সময় কাটিয়ে ফটো ভিডিও নিয়ে এসে গাড়িতে এসে যেতে যেতে রাস্তায় দেখলাম বেশ বড় পাথর। সেটা সম্ভবত কোনো পিলারের মতন দেখতে, তা বিশাল এক গাড্ডায় পড়ে আছে। আমার মুখ থেকে তৎক্ষণাৎ বেরোলো, এসবের জন্যে ভয় পায় মানুষ। এই দৃশ্য দেখে সেখান থেকে আসার বা ফেরার আর মন করছিল না। অনেকক্ষণ সেখানেই কাটালাম, এদিক ওদিক দেখছিলাম, চারিদিকের জাস্ট ভিউটা তৃপ্তি ভরে দেখছিলাম। আর দূরের পাহাড়গুলো এত যে সুন্দর লাগছিল সেটা মুখে বলে বোঝানো যাবে না। চারিদিকে মানুষের আনাগোনা তো ছিলই। অনেকেই যারা উপরে গেছিল আমাদের সাথে, মানে 0 পয়েন্টে, তারা যখন আমরা পৌঁছেছিলাম এই জায়গাটাতে তখন সেখানে পৌঁছায়নি সকলে। অতএব 0 পয়েন্টে অনেকক্ষণ থাকার পর সেখানে যদি নামা যায় নিচে ইয়ামথাম ভ্যালিতে, যদি কোনোভাবে সেই প্রাকৃতিক কোনো রকমের প্রবলেম না থাকে, তাহলে অবশ্যই সেই দিনের জন্য অনেকটা সময়ই তারা বা গাড়ি ড্রাইভাররা অনেকক্ষণই রাখতে চায়। কারণ জলের স্রোতের আওয়াজ তো হচ্ছিলই, আর তার সঙ্গে কনকনানি ঠান্ডা একটা গ্রাস করছিল বারবার। বরফ গলা জল, যেন সামনে দেখতে পাচ্ছি যে উপরে
অনেকটা ঝর্ণার আকার, অসম্ভব সুন্দর দেখাচ্ছে। কাল রাতে যখন লাচুংয়ের হোটেলে ফিরলাম আবার লোডশেডিং পেয়েছিলাম, তবে কালকের লোডশেডিং দীর্ঘস্থায়ী ছিল না। পরে ঘড়িতে দেখলাম যখন 9টা, তখন লাইট চলে এসেছিল। কাল আমাদের এজেন্সি থেকে লাচুংয়ের হোটেলে আমাদের কোনো সন্ধেবেলার স্ন্যাক্সের কথা ছিল না, কিন্তু রিকোয়েস্ট করাতে আমাদের এজেন্সি থেকে কথা বলে এখানকার দাদারা ভেজ পাকোড়া উইথ চা দিয়েছিলেন। যেহেতু সেদিনের লাঞ্চটা আমাদের স্কিপ হয়েছিল ওই টাইমের, তাই জন্য ওটারই বদলে এই স্ন্যাক্সের আয়োজন। এটা আমাদের রিকোয়েস্টের দ্বারাই হয়েছিল। পথে চলতে চলতে একটা মনেস্ট্রি সামনে এলো, যেটি ওই মুহূর্তে ওপেন ছিল না। শেষে আমাদের হোটেলের সামনের ঝুলন্ত ব্রিজে গিয়ে পৌঁছলাম। ওরা সামনে এগিয়ে গিয়ে দেখলো যে মনেস্ট্রিটি খোলা আছে কিনা, কিন্তু ওই মুহূর্তে ওই যে আগে বললাম যে খোলা ছিল না। এরপর সামনে এগিয়ে যেতেই আমরা সেই ভয়ঙ্কর একটি ব্রিজ পেলাম। ব্রিজটি উপর থেকে নিচ দেখতে ভয় তো লাগছিলই, কিন্তু তারপরেও সেখানে গিয়ে একটা আনন্দ আলাদা যেন অনুভব। আর এর সাথেই ফটো তোলা বা কোনো রকমের যে কোনো ভিডিও রিলস বানানো, এগুলো কি চলবে না? এগুলো তো অবশ্যই চলবে। তাই সেগুলো চলছিল আমাদের সেই ব্রিজ দেখতে দেখতে। সেদিন আমাদের বেরোনোর কথা ছিল 8:30টায়, কিন্তু এখানেই আমাদের 9টা হয়ে গেল, তাও বেরানো হয় না। এরপর আজকে গ্যাংটক কখন পৌঁছাবো জানি না। ড্রাইভার দাদা আমাদের নাকি ঘুমোচ্ছে তখন জানতে পারলাম। এদিকে পরে জানলাম যে রাস্তায় ল্যান্ডস্লাইডও হয়েছে। এই কারণে সেই দেরি ইচ্ছে করেই খানিক করা হয়েছিল। আমাদের হোটেলের নাম ছিল দালাই ইন। আর আমরা এই গ্যাংটক সফরটা যার মাধ্যমে বা যেই এজেন্সির মাধ্যমে করেছিলাম সেই এজেন্সির নাম ছিল। এই লাচুংয়ের হোটেলের খাবারের খানিক প্রবলেমস ফেস করতে হয়েছে, তাই আপনারা এখানে গেলে অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে যাবেন। অবশেষে যাত্রা শুরু হলো 9:30টায়। ল্যান্ডস্লাইড রাস্তায় 2 জায়গায় হয়েছে। প্রথমটি ঠিক হওয়াতে আমরা বেরিয়ে পড়ি। পথে জানা নেই আর কোথায় কোথায় আটকাতে হতে পারে, সামনে আর কি হবে কিছুই জানা ছিল না। আজকে পথে যাওয়ার মুহূর্তে কিছু ওয়াটারফলস পাওয়ার কথা, যা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর হ্যাঁ, এখানে আমি শেয়ার করছিলাম সেই সমস্ত কথা যেই সমস্ত জিনিসগুলো আমাদের এই লাচুংয়ে গিয়ে প্রবলেমে পড়তে হয়েছিল। ঠিক যেমন গরম জলের সঠিক ব্যবস্থা। আর হ্যাঁ, ওখানে যেতে গেলে অবশ্যই সঙ্গে করে টাওয়েল হোক বা স্যান্ডেল, সেগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে। আমরা নিয়ে যাইনি, তার কারণ ছিল যে আমাদেরকে বারণ করা হয়েছিল যে আমাদের লাগেজ যত কম হবে সেই কারণে। তো আমরা সেই কারণেই গ্যাংটকের হোটেলে সে সমস্ত জিনিস রেখে তারপরেই লাচুং গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে এই সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হয়েছে। স্যান্ডেলের কথা জিজ্ঞেস করাতে দাদা বলেছিল ওখানকার যে ওখানে এরকম এর আগে যখনই কোনো ট্যুরিস্ট গেছেন তখন সেখান থেকে সেই স্যান্ডেলগুলো পরবর্তীকালে আর পাওয়া যায় না।
তো এটা আমাদেরই লজ্জার ব্যাপার যে আমরা এরকম যদি ট্যুরিস্ট সত্যি গিয়ে ওখানে তাদেরকে এগুলো হেনস্থার শিকার হতে হয়, তাহলে সেগুলো আমাদেরই মানে নিজেদেরই লজ্জার বিষয়। তো ঠিক আছে, এই সব প্রবলেমের জন্য এগুলো যেন আগামীতে নিজেদেরকে ফেস না করতে হয়, তাই আপনাদেরকেও জানিয়ে রাখলাম। খাবারের প্রবলেম বলতে সেখানে যে চিকেন দেওয়া হয়েছিল, তাতে যদি কেউ চিকেন না খায় তাহলে তার বদলে প্রক্সি হিসেবে অন্য কোনো খাবার যেমন লাইক ডিম এরকম কিছু দেওয়া হচ্ছিল না। সেটা আমাদের বারবার রিকোয়েস্ট করার পরেও দাদারা একটু ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলা ফেস করে এজেন্সির মাধ্যমে কথা বলে তারপর সেটার ব্যবস্থা করা হয়েছে সঠিকভাবে। অ্যাকচুয়ালি ওনাদের প্রবলেম না, ওনারাও ওখানে সব কিছুই কিনে ব্যবহার করেন বা যাই হোক, সেই জিনিসটা সম্পূর্ণ ঠিক জানা নেই। তাও বলবো যে এই জিনিসগুলো এজেন্সির সঙ্গে হ্যান্ডেল করতে হবে নিজেদেরকে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছিল যে ডিম নিতে গেলে এক্সট্রা চার্জেস লাগবে, পরবর্তীকালে সেটা মেকআপ হয়ে যায়। এরপর আমাদের যাত্রাপথের আজকের দিনের প্রথম যেটা ভিউ পয়েন্ট আমরা গেলাম সেটা ছিল অমিতাভ বচ্চন ওয়াটার। কি হাসি পেল তো? আমারও প্রথমে শুনে হাসি পেয়েছিল, তবে এর নাম এরকম হওয়ার কারণ হলো যে এই ওয়াটারফলসটার এতটা উচ্চতার জন্যই এই ওয়াটারফলসের নাম হয়েছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। ওয়াটারফলসের যতই কাছে এগোচ্ছি ততই গর্জন স্বরূপ আচরণ কানে এসে বাজছিল। মানে এর আওয়াজ, এর কাছে নিজেদের বা আর কারোর কোনো আওয়াজই শুনতে পাওয়া যাচ্ছিল না। আমরা নিজেরাও যা কথা বলছিলাম নিজেদেরটাই শুনতে পাচ্ছিলাম না। আর প্রচণ্ড জলের যে তীব্র বেগ সেটা আমাদের গায়ে ঝাপটাচ্ছিল। ভয়ঙ্কর সুন্দর এক রূপ দেখলাম এই ওয়াটারফলসের। কাছে যেতেই সমস্ত জলের ঝাপটা এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। দেখো কি অপরূপ এক দৃশ্য। তবে এই ঝর্ণার জলে ভেজার খুব মন করছিল, যার হয়ে ওঠেনি। খানিকক্ষণ সেখানে থেকে কিছু ফটো টটো তুলে তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু হলো। দুপাশের পাহাড়, মাঝে মাঝে এক পাশে খাদ, এই দেখতে দেখতে এগোতে থাকলাম সামনের দিকে। এবার সেই যাওয়ার দিন যে আমরা টানেলটায় ক্রস করেছিলাম সেখানে ঢুকলো আমাদের গাড়ি, আর এক ডিজাস্টার আমাদের সামনে অপেক্ষা করছিল। শুনলাম ড্রাইভার দাদা বললেন এখানেই আর একটা ল্যান্ডস্লাইড নাকি হয়েছে এর আগেই। সামনে প্রচুর জ্যাম, গাড়ি সব দাঁড়িয়ে পড়েছে। আমাদের গাড়ি বেশ খানিকক্ষণ আটকে পড়ে সেই টানেলেই, কারণ আমাদের ড্রাইভার দাদার এক বন্ধুর গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যার ফলে আমাদের ড্রাইভার দাদা তাকে সাহায্য করতে সেখানে নেমে। আমরা যে পথ দিয়ে লাচুং থেকে ফিরছিলাম সেখানে আসার পথে চুংথাং নামে একটা চেকপোস্ট পড়ে। সেখানে পারমিট হয়। এই পারমিটটা লাচুং যাওয়ার পথে প্রথম পাওয়া যায়, এক পারমিটের যে কাগজটি, আর আসার দিন মানে লাচুং থেকে ফেরত আসার দিন সেটি আবার চুংথাংয়ে নেমে সেই কাগজটা ড্রাইভার দাদা বা ড্রাইভারদের হাত দিয়েই সেখানে পারমিটের কাগজটা জমা করে আসতে হয়।
আমাদের সামনে সেদিন যে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণের জন্য আমাদেরকে সেদিন অনেকক্ষণই সেই টানেলের মধ্যে অপেক্ষা করতে হয়। কারণ অন্যান্য গাড়ি তো ছেড়ে দিয়েছিল ঠিকই, সাইড দিয়ে যাচ্ছিল, আর অনেকক্ষণের জন্যই প্রায় ওই টানেলের মধ্যের রাস্তা বন্ধ হয়ে গেছিলো, যেহেতু গাড়ি কিছুতেই উদ্ধার করা যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত জেসিবি নেমে ওই গাড়িটিকে উদ্ধার করা হলো। যেই গাড়িটির অ্যাক্সিডেন্ট বলছি বারবার, সেই গাড়িটি অ্যাকচুয়ালি রোড ডিভাইডারের মধ্যে ঢুকে গেছিলো। অনেক পরে জেসিবি এসে যখন উদ্ধার করলো, তখন ওটা সম্ভব হলো গাড়িটা বের করার। আর তার আগে পর্যন্ত অনেক রকম চেষ্টা করা হচ্ছিল গাড়ি বের করার, কিন্তু কোনোভাবেই গাড়িকে টেনে হিঁচড়ে অনেক কিছু কায়দা করেও কোনোভাবেই সলভ করা যাচ্ছিল না, যে গাড়ি তাই জন্য ফেঁসে থেকে গেছিলো। সেই মুহূর্তে ঘণ্টাখানেকের জন্য ফেঁসে গিয়ে আমাদেরও পেটে প্রায় ইঁদুর দৌড়চ্ছিল। এত খিদে পেয়েছিল, লাঞ্চের টাইমও পার হয়ে যাচ্ছিল, যে কারণে কিছু করারও নেই, আমাদের অপেক্ষা করতে হয়েছিল অনেকক্ষণই। অপরদিকে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটার এতটাই অবস্থা খারাপ ছিল, সেই রাস্তা দিয়েও কিছুক্ষণের জন্য গাড়ি অনেক যাতায়াত করছিল। যেহেতু টানেলে প্রবলেমে পড়েছিল, মানে টানেলে অনেকক্ষণের জন্য প্রবলেম ছিল, সেই কারণেই বলা হয়েছিল ওই রাস্তাটা ব্যবহার করার জন্য। তাই খানিকক্ষণ ওই খারাপ রাস্তাই ব্যবহার হচ্ছিল অন্যান্য গাড়ি চলাচলের জন্য। আমাদের গাড়ি এগিয়ে চলল, আর এগোতেই সামনে আমরা আবার ঠিক বৃষ্টি পেলাম, সেই প্রচুর বৃষ্টি। কিন্তু এই সবের মধ্যে সেদিনের আমাদের আর ভিউ পয়েন্ট কোনো কভার করা হয়নি। বলা হয়েছিল যে আরও ওয়াটারফল দুটো পড়বে অন্তত, বা একটা মনস্ট্রিও দেখানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দাদাকে সেই কথা বলি, সে ড্রাইভার দাদা আমাদেরকে বলে যে সেখানে ল্যান্ডস্লাইড বা আরও বিভিন্ন প্রবলেমসের জন্য রাস্তায় বৃষ্টিও পেয়েছিলাম, সেই সব কারণের জন্য সম্ভবত দেখানো যাবে না। কারণ কিছু রাস্তা আবার চেঞ্জ করা হয়েছিল, সেই রাস্তা দিয়ে আসা। অবশেষে গাড়ি টানেল থেকে বাইরে নিয়ে তারপর আবার যাত্রাপথে এগোনো হলো। সেদিনের ভিউ পয়েন্টের মধ্যে একটা ছিল নাগা ওয়াটারফলস, কিন্তু সেই নাগা ওয়াটারফলসের রাস্তাটি ভেঙে পড়ায় আমাদের সেই ভিউ পয়েন্টে পৌঁছানো হয়নি। আর সেদিন আমরা যেতেও পারতাম না, যেহেতু রাস্তা ভেঙে গেছিলো।
অবশেষে লাঞ্চের জন্য ড্রাইভার দাদা আমাদের এক মার্কেট এরিয়ায় নিয়ে গাড়িটা দাঁড় করালেন। এখানে নামবার পর এখানকার যে সাইট সিন ঠিক নয়, মানে এখানকার যে ভিউটা সেইটারই তৃপ্তি নিচ্ছিলাম চারিদিক ঘুরে ঘুরে। তারপর খানিক বাদে গেলাম দোকানের ভিতর, যেখানে আমরা খাবো বলে ঠিক করা হয়েছিল। এখানে নেমে সকলে নিজেদের ইচ্ছে মতো লাঞ্চের অর্ডার দিলাম। আমি প্রথমে নিয়েছিলাম ম্যাগি, যার দাম ছিল 80 রুপিস। বাবা মারা অর্ডার করলো রুটি সবজি, যার প্লেটের প্রাইস ছিল 100 করে। এখানকার সেই ম্যাগি এক প্লেটে আমার পেট না ভরাতে আমি আবার অর্ডার করে নিলাম একটা থুপ্পা, যার প্রাইস ছিল 100 রুপিস। আর ভাবলাম যে সেটি আমি আর আমার হাজব্যান্ড মিলে শেয়ার করে নেব।